বিএনপি আমরা আমরা লক্ষ্য করেছি যে এনসিপি তিনটি দল নিয়ে তারা জোটের ঘোষণা দিয়েছে এবং আপনাদের দল কাদের সঙ্গে জোট করছে বা জোটে যাচ্ছে? আপনাদের এখনো 300 আসনে প্রার্থী তালিকা কবে নাগাদ চূড়ান্ত হচ্ছে? যেহেতু তফসিল ঘোষিত হয়ে গেছে, আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও 25 ডিসেম্বর দেশে আসছেন। এছাড়া মনোনয়ন আপনাদের দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে, কি বলবেন? এটা ধন্যবাদ আপনাকে। এটা রাজনীতির অংশ। আমাদের একটা জোট দীর্ঘদিন ধরে ছিল, যুগপৎ আন্দোলন হয়েছে, সেই ধরনের জোট আছে, আবার একসাথে আন্দোলন হয়েছে, সেই ধরনের জোট আছে। আমরা আগেও বলেছি যে যারা ফ্যাসিবাদী শক্তি পতনের আন্দোলনে সক্রিয় থাকবে, যাদের অবদান থাকবে এবং অবারিতভাবে আন্দোলন চালিয়ে গিয়ে বিজয়ী হলে, জনগণের ভোটে নির্বাচিত হলে আমরা একটা জোট সরকারও করতে চাই এবং জোটগতভাবে নির্বাচনে যেতে চাই। মনে রাখা দরকার, জোট মানে এই নয় যে বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই, জনগণ কর্তৃক নির্বাচিত হওয়ার একটা নির্দিষ্ট আসনের যোগ্যতা নেই অথবা জনগণ কর্তৃক গ্রহণযোগ্য না, তাকেই জোটের থেকে আসন দেওয়ার কোনো সুযোগ থাকে না। কারণ জোট তো বৃহত্তর স্বার্থে করা। তো জোটের ওই ব্যক্তি, ওই নেতৃত্বই গুরুত্ব পাচ্ছেন যার বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, যাকে ওই অঞ্চলের জনগণ গ্রহণ করবে, তাকেই আমরা নমিনেশন দিতে চাচ্ছি। কিন্তু জোটগতভাবে অনেক দল আছে, তাদের কিছু প্রত্যাশা আছে, প্রত্যাশাটাও অমূলক না, কিন্তু আমরা সেটাকে ম্যানেজ করার চেষ্টা করছি। অর্থাৎ বিএনপি জোটগতভাবেই নির্বাচনে যেতে চায় এবং বিজয়ী হওয়ার পর জোটগতভাবে সরকার গঠন করবার জন্য অঙ্গীকারাবদ্ধ। জোটের রাজনীতি যেটা আপনি বলছিলেন, এনসিপি একটা করেছে, আমরা এটাকে স্বাগত জানাই। আমরা এই কারণে স্বাগত জানাই, এটা বহুদলীয় গণতন্ত্রের জন্য সৌন্দর্য। দ্বিতীয়ত হচ্ছে, নির্বাচন আসলে আপনি দেখবেন জনগণ 2 বা 3 ভাবে বিভক্ত হয়। শক্তি অর্থাৎ দেখেন, উন্নত ডেমোক্রেসি যেখানে আছে, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, আপনি যদি ব্রিটেন বলেন, ভারত বলেন, দেখবেন 2-3 ধারার প্রতিযোগিতা মাত্র হয়। অর্থাৎ 3-4টি ধারা অথবা দল প্রতিযোগিতায় থাকে। বাকি অনেক রাজনৈতিক দল আছে কিন্তু প্রতিযোগিতায় থাকতে পারে না। তো জোট হলে যেটা হয় সেটা হচ্ছে যে অনেকগুলি ছোট দল মিলে একটা প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করে। তারা জোটবদ্ধভাবে জনগণের কাছে গেলে তাদের সমর্থকরা একত্রিত হলে একটা শক্তি হয়। এই শক্তি গণতন্ত্রের জন্য কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে, কারণ প্রতিযোগিতাপূর্ণ ভোট হয়। দ্বিতীয়ত হচ্ছে, জনগণ একটা ভালো অপশন বেছে নেওয়ার সুযোগ পায়, একটা ভালো অপশন তার কাছে দাঁড় করানো যায়, যার ফলে সে অনেকগুলি ভালো অপশন থেকে সবচেয়ে ভালো অপশনটা বেছে নেওয়ার তার সুযোগ হয়, তার ক্ষমতা বা তার প্রতিনিধিত্ব করবার জন্য। এই জন্য জোটের যেটা করেছে এনসিপির নেতৃত্বে, সেটাকে আমরা স্বাগত জানাই। 8 দলীয় একটা সমঝোতা বা জোট যাই হোক, জামাত ইসলামের নেতৃত্ব হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশে কিন্তু ধরেন 50-এর অধিক নিবন্ধিত রাজনৈতিক দল আছে, আবার প্রায় 150-এর কাছাকাছি রাজনৈতিক দল আছে। তাদের রাজনৈতিক অভিপ্রায় আছে, কমিটমেন্ট আছে জনগণের জন্য। তারা যাতে জোটগতভাবে এসে জনগণের পাশে দাঁড়াতে পারে, সমর্থন চাইতে পারে, এটা প্রতিযোগিতাপূর্ণ রাজনীতির জন্য ভালো। এই জন্য আমরা এটাকে সমর্থন করছি। সবচেয়ে বড় সম্পদ, আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলোতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। সরকারের একটা জায়গায় আমি বলবো, সরকারের একটা জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের বুঝে হোক না বুঝে হোক একটা ব্যর্থতা ছিল বলে আমি মনে করি। সেটা হচ্ছে কি, 5ই আগস্টের পর সরকার 8 তারিখে গঠিত হওয়ার পরই তারা একটা বিজয়ী যে শক্তি, আমরা সবাই মিলে তো বিজয়, তো কোনো একক বিজয় না, সেই বিজয়ের শক্তিকে তারা সংশোধন করার চেষ্টা করেছে, কিন্তু পতিত শক্তিকে নিধন করতে চায়নি। খেয়াল রাখবেন, বিজয়ী শক্তিকে সংশোধন করতে চেয়েছে, আবার নতুন রাজনৈতিক শক্তি খোঁজার চেষ্টা করেছে। আমি বলতে চাই, রাজনৈতিক শক্তি খোঁজার দরকার নাই, এটা জনগণের প্রয়োজনে আবির্ভূত হয়। এটা কিন্তু আপনার পরিস্থিতির ডিমান্ড, রাজনৈতিক ডিমান্ড, এটা শূন্য থাকে না। এনসিপি এসেছে, আমার ধারণা হচ্ছে 5 তারিখে পর 26টির মতো রাজনৈতিক দল কিন্তু নতুন করে রাজনীতি করতে এসেছে। এর মধ্যে অনেকে সার্ভাইভ করবে, অনেকে আবার হারিয়েও যাবে, জনগণ যাকে গ্রহণ করবে। ইতিমধ্যে এনসিপি গৃহীত হয়েছে জনগণের কাছ থেকে। প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি, ভোটের রাজনীতিতে কতটুকু করবে সেটা জনগণ নির্ভর করবে, কিন্তু তাদের রাজনৈতিক যে দর্শন সেটা জনগণ গ্রহণ করেছে। এভাবেই রাজনৈতিক শক্তির উত্থান হয়। কিন্তু আমাদের এই সরকার কিছু রাজনৈতিক শক্তি খোঁজার চেষ্টা করেছে। এই নতুন রাজনৈতিক শক্তি খোঁজা এবং বিদ্যমান রাজনৈতিক শক্তিকে সংশোধন করতে গিয়ে তার অন্তরালে ফ্যাসিবাদীরা শক্তিশালী হয়েছে। এটা ছিল সরকারের কৌশলগত দুর্বলতা। এই সরকার কোনো বিশেষ গোষ্ঠীর পারপাস সার্ভ করছে না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তার সামর্থ্যের শতভাগ নিয়ে চেষ্টা করছে, এটাও তো জাতি আশ্বস্ত। কিন্তু সরকারের কিছু কিংকর্তব্য বিমূঢ় এবং করণীয় নির্ধারণের ক্ষেত্রে কিছুটা যোগ্যতার ঘাটতি ছিল, এটাও কিন্তু প্রতিষ্ঠিত। যেমন আমি আপনাকে বলি, বাংলার ভাই আপদমস্তক একজন পলিটিশিয়ান,
আমি কোনো সন্দেহ রাখছি না। দেখেন, কালকে হাদির খুব নির্মম ঘটনা, তারপরে জামাত ইসলামের আমির বললেন যে ভিন্ন মতের কারণে হত্যা। শব্দটাতে আমার আপত্তি আছে। কেন আপত্তি আছে? হাদি স্বতন্ত্র প্রার্থী ছিলেন। হাদির ভিন্ন মত তো জামাত ইসলাম, বিএনপি, অন্য রাজনৈতিক দল সবাই ভিন্ন মত তার সাথে। সে তো কোনো দলের প্রার্থী হচ্ছেন না, কারণ অর্থাৎ জামাতের প্রার্থী ছিলেন না অথবা বিএনপির প্রার্থী ছিলেন না, তার ভিন্ন মত আছে। এবং হাদি নিজেও জামাত ইসলামের বিরুদ্ধেও কিন্তু তার রাজনৈতিক স্ট্যান্ডের ব্যাপারে টকশোতে, মঞ্চে অনেক কথা বলেছেন। তার ধর্মভিত্তিক রাজনীতির ক্ষেত্রে অনীহা আছে, অথবা জামাতকে সংশোধন করার জন্য তার পরামর্শ আছে। ভিন্ন মতের কারণে হত্যা, এই জিনিসটাও বিভ্রান্ত তৈরি করে তদন্তের আগে। এবং জামাতের শীর্ষ পর্যায়ের জায়গা থেকে বাক্য শব্দ ব্যবহার করার ক্ষেত্রে আরো সাবধানী হলে যেটা হয়, ভুল বুঝাবুঝি কমে যায়, বিভ্রান্তি কমে এবং তদন্ত কাজে বাধার সৃষ্টি হয় না। তো বড় রাজনৈতিক দল যারা আমরা আছি, তাদের এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আরো বেশি মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে। আমি আরেকটা কথা বলি, আপনি দেখবেন যে 5 তারিখের পর যে সমস্ত চিহ্নিত সন্ত্রাসীরা জেলে ছিলেন তারা অনেকে ছাড়া পেয়েছেন। সরকার সেখানে মনোযোগী থাকেনি। যারা এই যে টার্গেট কিলিং করেন, পরিকল্পিত হত্যা করেন, কন্টাকে করেন, সুবিধার কারণে করেন, দায়িত্ব নিয়ে করেন, কোন বিশেষ রাজনৈতিক দলের নেতাকে সন্তুষ্টর জন্য করেন, তার আস্থাভাজন থেকে রাষ্ট্রের সুবিধা নিতে চায় এবং তার পারপাস সাফ করে দেন ওই নেতার, সেই সমস্ত সন্ত্রাসীরা কিন্তু একেবারে নির্বাধায় ব্যাপক হারে কিন্তু জেল থেকে বেরিয়ে এসেছেন এবং তারা এই সমস্ত মিশনে কাজ করছেন। সরকারের পক্ষে এখন কিন্তু এটা নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু সরকার যদি প্রথম দিকে মনোযোগী হতো, এইসব সন্ত্রাসীরা বা যারা ধরেন এই সুবিধার বিনিময়ে মানুষ কিল করে, পেশাদারি কিলার যারা আছে, তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণে রাখা যেত। এখন রাষ্ট্রে কিন্তু সেটা সর্বত্র বিরাজ করছে। সবাই ঝুঁকিতে আছে, সবাই ঝুঁকিতে আছে। আমরা যারা ধরেন গণঅভ্যুত্থানের শক্তি বলেন, আমরা যারা এলাকাতে প্রতিষ্ঠিত রাজনীতি করার চেষ্টা করেছি, এখনো চেষ্টা করছি, তারা সবাই ঝুঁকিতে আছে। কারণ সুবিধাভোগীরা, সব রাজনৈতিক দলের সুবিধাভোগীরা কিন্তু এখন মাথাচাড়া দিচ্ছে। কারণ গুড ডে ইজ নকিং এট দ্য ডোর। তারা মনে করছে যে সরকার আসবে, সেখানে সুবিধা পাওয়া যাবে, রাষ্ট্র ব্যবস্থাপনা জরাজীর্ণিত আগের মতো থাকবে, সেখান থেকে সে আনুকূল্য পাবে সরকারের কাছ থেকে। অতএব এই পারপাস কোন রাজনৈতিক দলের নেতার সার্ভ করলে আমি ভালো থাকবো, এই মানসিকতার একটা প্রতিষ্ঠিত আছে, বিশেষ করে দুষ্কৃতকারী এবং সন্ত্রাসীদের মধ্যে। সেটাকে নিয়ন্ত্রণ করাও কিন্তু দুর্বহ হবে। আমরা মনে করছি যে একটা নির্বাচন হতে যাচ্ছে, এই সমস্ত ঘটনা নিয়ন্ত্রণ করে জনগণের নির্বাচনের অধিকার, কারণ এটা রাষ্ট্রের ডিমান্ড, জনগণের অধিকার, পাশাপাশি রাজনৈতিক দলগুলির দায়িত্ব, নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই দায়িত্বে ব্রত আছে। আমাদের রাজনৈতিক দলগুলির যদি সহযোগিতা থাকে এবং জনগণ যেন বিভ্রান্ত না হয়, মনে রাখা দরকার বৃহত্তর কিছু অর্জনের ক্ষেত্রে জনগণকে ধৈর্য রাখতে হয়, জনগণকে সঠিক পথে থাকতে হয়, জনগণকে সঠিকটা অনুসন্ধান করতে হয়। এই ধরনের দায়িত্বশীল নাগরিক যদি আমরা থাকি এবং রাজনৈতিক দলগুলি যদি তার দায়িত্বের মধ্যে থাকে, অন্তত সৌহার্দ্যতা যদি বজায় রাখে, নিশ্চয়ই গুড ডে ইজ নকিং এট দ্য ডোর।